বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল কাশেম হায়দার, মুক্ত চিন্তা বাংলাদেশের কনভেনর। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। জানেন যে বাংলাদেশে ব্যাংকিং খাত একটি বড় সমস্যার মধ্যে নিমজ্জিত। বিগত 16 বছর স্বৈরাচার শাসকের ব্যাংকিং ও আর্থিক খাতকে দারুণভাবে বিধ্বস্ত করেছে এবং এমনভাবে করেছে যে পরিকল্পিতভাবে যে ব্যাংকগুলোকে এমনভাবে অর্থশূন্য করেছে যাতে এগুলা বন্ধ হয়ে যায়। অনেক সৌভাগ্য 5ই আগস্টের এই সফল বিপ্লবের পরে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে, সরকারও চেষ্টা করছে এই ব্যাংকিং খাতকে একটা স্বাভাবিক পর্যায়ে আনার জন্য। আমরা আশা করি যত দ্রুত সময়ের মধ্যে ব্যাংকিং খাত স্বাভাবিক পর্যায়ে আসবে। আজকে এই বিষয়টি নির্ধারণের পিছনে মূল কারণ হলো এই বাংলাদেশের প্রধানতম সমস্যা আসলে আর্থিক খাতেরই প্রধান সমস্যা। ব্যাংকিং এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর যতক্ষণ পর্যন্ত ভালো পর্যায়ে না যাবে ততক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতি ভালো পর্যায়ে আসবে না। বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব ওবায়দুল হক, জনাব ওবায়দুল হক সাহেব তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তাকে তো 2 মিনিট দিলে হবে না, 3 মিনিট। ধন্যবাদ আমাকে একটু সময় বাড়িয়ে দেওয়ার জন্য। মুক্ত চিন্তা বাংলাদেশের আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রধান অতিথি এখনো আমাদের মাঝে উপস্থিত হননি। খুব অল্প সময়ের মধ্যেই আমি যেটা জানলাম উনি চলে আসবেন। এর মধ্যেই আমরা মুক্ত চিন্তার কিছু মুক্ত চিন্তা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি। আপনারা ব্যাংকিং এর সমস্যা কিন্তু কম বেশি সবাই জানে। আমি দেখলাম যে কয়জন বক্তব্য রেখেছেন সবাই কম বেশি কিন্তু মানে অবগত বা অবহিত যে আসলে এই মুহূর্তের যে সমস্যাগুলো কিভাবে এই মুহূর্তের সমস্যাগুলি সৃষ্টি হয়েছে। তো এটি আপনি মানে একেবারে মুক্তভাবে যেটা বলা যায় সেটি হলো যে আপনারা জানেন যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিভাবে ব্যাংকগুলোর মালিকানা আপনার দখল করে নেওয়া হয়েছে, কিভাবে রাতের অন্ধকারে মানে একটা আইনের আওতায় মানে আইনি আবরণ দিয়ে মালিকানাগুলি দখল করে নেওয়া হয়েছে এবং এটি অত্যন্ত পরিকল্পিতভাবে এই মালিকানা দখল করে তারপরে ওই ব্যাংকগুলোর এই ক্ষুদ্র আমানতকারীদের এই আমানতের টাকাগুলো নামে বেনামে, হ্যাঁ আপনারা জানেন যে শুধু নামে না বেনামে পর্যন্ত এই ক্ষুদ্র সঞ্চয়ের ব্যাংকের অর্থগুলো কিভাবে কোনো সময় মানে লোনের নামে ঋণের নামে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এই ঋণগুলো বাংলাদেশ ব্যাংকের বা ব্যাংকের একটা থাকে ঋণ দেওয়ার সময় যে ঋণটা সে কোন খাতে ব্যয় করবে, কিন্তু ওই খাতে এই ঋণটি কখন ব্যয় হয়নি। ঋণের টাকা কোথায় গিয়েছে? ঋণের টাকা পরবর্তীতে দেখা গেল যে পাচার হয়ে গিয়েছে। গভর্নর সাহেব একদিন বলেছেন যে 2,00,000 কোটি টাকা কয়েকটা ফ্যামিলি ব্যাংকের টাকা পাচার করে দিয়েছে এবং 5টা ফ্যামিলির কাছে 2,00,000 কোটি টাকা এই অর্থ পাচার হয়ে গিয়েছে। এই দেশেই নেই এবং এই দেশে যদি ইনভেস্ট হইতো তাহলে হইতো, কিন্তু ইনভেস্ট হলে আপনি এটা ফেরত আনতে পারতেন। এখন এগুলো আমরা খেলাফি হিসাবে দেখাচ্ছি, কিন্তু খেলাফি হিসাবে দেখালে কি হবে? আমাদের তো এগুলি রিকভারি করতে হবে। আজকে যেটা ওই যে ম্যাডাম যেটা বললেন যে এই আমানতকারীদের যে আর্তনাদ, প্রতিদিনই একটি ঘটনার কথা আমরা শুনতে পাই যে অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে গন্ডগোল হয়েছে, অমুক ব্যাংকের অমুক ব্রাঞ্চে তালা দিয়েছে। কিন্তু এই যে আপনারা জানেন যে পুত্র শোকের চেয়ে বেশি বড় শোক হলো টাকার শোক। আজকে যদি কেউ একটা চিকিৎসার্থে, আমি আমার বাংলাদেশ ব্যাংকে থাকায় আমাদের কাছে অনেক লোক আসে বিভিন্ন রকম তদবির করার জন্য। ভাই আপনি হয়তো একটু বলে দিলে আমার একটু সঞ্চয় আছে 5,000 10,000 টাকা সেখান থেকে হয়তো পাইতে পারি, সেই টাকাটুকু পর্যন্ত দিতে পারছে না কয়েকটি ব্যাংক, সব ব্যাংক না কয়েকটি ব্যাংক। আপনারা জানেন যে এই গ্রুপগুলো আপনার সরকারি ব্যাংকের আমাদের টাকাও বিভিন্ন কৌশলে নিয়ে গিয়েছে। এখন দেশের অর্থনীতির যে অবস্থা, এই অর্থনৈতিক অবস্থায় বাংলাদেশ ব্যাংক কিভাবে সাপোর্ট দিবে? লিকুইডিটি সাপোর্ট একমাত্র দেওয়ার উপায় আছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আপনাকে সাপোর্ট দিতে হবে। টাকা ছাপিয়ে
সাপোর্ট দিলে কি হবে, ইনফ্লেশন বাড়বে। এবং ইনফ্লেশন আপনি জানেন যে আজকের যে পত্রিকায় দেখেছেন যে অক্টোবরে ইনফ্লেশন হলো সর্বোচ্চ, বিগত দিনের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ লেভেলে। অবশ্য এর আগেও ইনফ্লেশন অনেক উপরে গিয়েছে, কিন্তু সেটা মানে নির্দেশিত হয়ে কমিয়ে দেখিয়েছে পরিসংখ্যান বিভাগ, যে সিঙ্গেল ডিজিটের উপরে ইনফ্লেশন দেখানো যাবে না। এর আগে মরিচের কেজি 1200 টাকা হয়েছে, তখন ইনফ্লেশন কত ছিল, আজকে তো 400 টাকা, তাও তো দেখা গেছে যে ডাবল ডিজিটে ইনফ্লেশন চলে গেছে। এই বিষয়গুলো এখন তো সবকিছু ওপেন, এবং এখন আমরা এই যে যেটা কালকেও আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে এখন আমরা মুক্তভাবে কথা বলতে পারি। এই যে ছাত্রদের জীবন দিয়ে যে স্বাধীনতা দিয়েছেন, আমরা আজকে স্বাধীনভাবে কথা বলতে পারি, স্বাধীন চিন্তা আমাদের নিজেদের মধ্যে ভাগাভাগি করতে পারি, এবং করণীয় যত বেশি আস্থা আছে যে ব্যাংকের প্রতি, সেই ব্যাংকের তত বেশি আমানত। আজকে এই আস্থাই তো নষ্ট হয়ে গেছে। এই আস্থা না যদি ফিরে, তাহলে তো ব্যাংক সেক্টর ঘুরে দাঁড়াতে পারবে না। ইসলামী ফাইন্যান্স ইনভেস্টমেন্টের সম্মানিত ম্যানেজিং ডাইরেক্টর যারা মোশাররফ হোসেন, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আবুল কাশেম হায়দার, আজকে উপস্থিত আছেন এখানে গ্লোবাল ইসলামী ব্যাংকের মাননীয় চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, বিভিন্ন ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করা ব্যাংকিং সেক্টরের জীবন্ত কিংবদন্তি আমাদের নুরুল আলম স্যার। উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান জনাব মমিনুল ইসলাম। আরও আপনারা যারা আছেন সবাইকে ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। আমি বেশি সময় নিব না, কারণ আমি যাদের নাম বললাম ওনাদের সামনে, নুরুল আমিন স্যারের সামনে ব্যাংকিং নিয়ে কথা বলার সাহস আমার নাই। আমি আজ থেকে 37 বছর আগে যখন ব্যাংকিং ক্যারিয়ার শুরু করি, তখন ওনাদেরকে ফলো করতাম। তো ওইভাবে আমরা ব্যাংকিং করছি, এবং ওনাদের আমলের যে ব্যাংকিং হয়েছে ওইখানে যদি খোঁজেন যে ওই সময় আজকের যে কথাগুলো আমরা আলোচনা করি, ওনাদের ব্যাংকিং, ওনারা যে জায়গায় দায়িত্ব পালন করছে ওইখানে কিন্তু এই ধরনের কোনো স্ক্যান্ডেল খুঁজে পাওয়া যায় না। কারণ কি, তারা নিয়ম পরিপালন করে কাজ করছে। ব্যাংকিং সেক্টরে সর্বপ্রথম আপনার এই যে খেলাপি ঋণ নিয়ে আমরা এত কথা বলি, ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণ নির্ধারণ করতে একসময় সেন্ট্রাল ব্যাংক। 1989 সালে প্রথম যখন আপনার ব্যাংকিং রিফর্ম করা হয়, তখনও রিফর্মের কাজ হয়েছে। আজ যেমন রিফর্ম নিয়ে কথা বলতেছি, তখনও রিফর্ম হয়েছে, তখনও রিফর্মের দরকার ছিল, তখনও খারাপ লোন ছিল। যখন ঋণ দিবেন, ঋণ খারাপ হওয়ার আশঙ্কা থাকে, কিন্তু এটার মাত্রাটা কত ওইটা ইম্পর্টেন্ট। তখন ওইটারে ব্যাংকের ঋণের খেলাপি করার জন্য বিসিবি সার্কুলার 33-34 এইসব করে এগুলো একটা ফর্মুলা করা হয়েছিল। যাই হোক, আমি এত সময় হয়তো পাবো না, যেহেতু আমি 2-3 মিনিট সময় পাবো, আমি একটু বলতে চাই এই যে মানুষের যে মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার, এই মৌলিক চাহিদাগুলো কি কি? আমাদের মৌলিক চাহিদা হলো অন্ন, বস্ত্র, বাসস্থান, তারপরে আছে শিক্ষা, চিকিৎসা, আরো নতুন একটা চাহিদা আছে চিত্ত বিনোদন। 6টা মৌলিক চাহিদা আছে আমাদের। এই কোনো চাহিদাই আপনি পূরণ করতে পারবেন না অর্থ ছাড়া। তো বুঝেন অর্থটা কত গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের একটা চাহিদাও পূরণ করা সম্ভব না এই যদি আমরা অর্থ না পাই। তো সুতরাং অর্থের প্রতি কিন্তু এই অর্থের পিছনে আমরা সবাই দৌড়াই। অনেকে ওই যে একজন সম্পাদক ভাই বললো খুব সুন্দর কথা, যে এই অর্থটা 100 টাকা যদি কি কেউ ঋণ নেয়, এই দায়টা তার পরিশোধ করতে হয়। 100 কোটি টাকা ঋণ হইলে, এটা একজন বিখ্যাত মনীষী বলছিল, ইফ উই ও টাকা 100 ইট ইজ আওয়ার লাইবিলিটি, ইফ উই ও টাকা 100 crore ইট ইজ ব্যাংকস লাইবিলিটি। এখন আমরা ওই বড় বড় ঋণ গুলো আদায় করে তাই হারে হারে টের পাচ্ছি যে এটা আমাদের লাইবিলিটি। এই যে সাধারণ অনেক যথার্থভাবে এই যে ম্যাডাম অনেকগুলো সুন্দর কথা বললেন, আরো যারা বক্তারা বলছেন যে ছোটখাটো 20-25 হাজার টাকা যারা লোন নেয় তাদের কাছে আদায় করার জন্য আমরা যত সহজে যাইতে পারি, কিন্তু যারা বড় লোন নয় আর যাইতে পারি না। কিন্তু আমি আপনাদেরকে একটা আশার কথা শোনাই। সাম্প্রতিককালে এই যে আপনার বাংলাদেশ ব্যাংকের যে আপনার আর্থিক প্রতিষ্ঠান আইন হয়েছে, যে আইনে আমরা এখন পরিচালিত হচ্ছি বা ব্যাংকিং আইন, ওইখানে ইচ্ছাগত ডিফল্টারদের নামে কিন্তু কিছু তালিকা হচ্ছে, অ্যাকশনের জন্য প্রক্রিয়া হচ্ছে। কিন্তু এইখানে আপনারা যারা আছেন, বিশেষ করে সাংবাদিক ভাইদের আমি বলবো, তাদের সহযোগিতা লাগবে। আমাদের দেশে যখন কোনো একটা প্রক্রিয়া শুরু হয়, কোনো অ্যাকশনের শুরুতে কিন্তু খুব ভালোভাবে হয়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা ভালো ওই ফলটা আমরা ভোগ করতে পারি না। আমরা যেন এই জিনিসগুলোর ফল ভোগ করতে পারি,
আবার টাকা আদায় করতে যাই আমরা অনেক বিড়ম্বনার মধ্যে পড়ি। আমরা যখন কোনো বড় বড় ডিফল্টারদের বিরুদ্ধে টাকা আদায় করতে যাই, দেখা গেল আইনের ফাঁকে বা বিভিন্ন শর্ত ভঙ্গের অজুহাতে আমাদের বিরুদ্ধে মামলা হয়। আমি জানি আমার কিছু ব্যাংকার কলিগ আছে যারা জুনিয়র কলিগ, তারা বিভিন্ন মামলার আসামি। কেন? সে টাকা আদায় করতে গেছে। একটা ঘটনা আমি বলি, একজন লোক মর্গেজকৃত সম্পত্তি বিক্রি করে ফেলছে, তার নামে ক্রিমিনাল কেস হবে নিয়ম অনুযায়ী, কিন্তু ওই কেস করার পরে ওই লোক ব্যাংকের অফিসারের নামে মামলা করছে যে আপনি শর্ত ভঙ্গ করছেন। তো বলেন তাকে হয়রানি করা হচ্ছে। এখন পিবিআই থেকে তাকে বলা হচ্ছে যে আপনার লোক শর্ত ভঙ্গ করছে। শর্ত হয়তো ছোটখাটো, আপনি যদি একটা স্যাংশন লেটারের মধ্যে 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়েন, 2টা লাইনের একটা শর্ত ভঙ্গ পাইতে পারেন, কিন্তু সবচেয়ে বড় সত্য কথাটা কি? আপনি টাকা নিছেন, টাকা ফেরত দিবেন, এর চেয়ে বড় সত্য তো কিছু হইতে পারে না। তো এই জন্য ব্যাংকারদের নিরাপত্তা দরকার, তাদের প্রোটেকশন দরকার। ছোট ছোট যারা গ্রাহক আছে তারা যেন বিনা কারণে হয়রানি না হয়, ওইটাও ব্যাংকারদের দেখা দরকার। বড় যারা ডিফল্টার আছে সবাই যে ইচ্ছাকৃত ডিফল্টার তা কিন্তু নয়। অনেকে আপনার ব্যবসায়িক কারণে সে ডিফল্টার হয়েছে, সে সময় মতো ঋণের কিস্তি পায় নাই, সে কিন্তু আবার অন্য জায়গায় 5,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সমস্ত ব্যবসায়ীকে যদি আমরা ঢালাভাবে দায়ী করি, এটা কিন্তু ঠিক হবে না। সমস্ত ব্যাংকারও দায়ী না, সমস্ত ব্যবসায়ীও দায়ী না, কিন্তু এখানে আইনের যে প্রয়োগগুলো আছে, আইনের প্রয়োগগুলো যেন যথাযথভাবে হয়, যথাসময় হয়, এইটা আমরা প্রার্থনা করতে পারি। আমি একজন ডিফল্টার বিরুদ্ধে অ্যাকশনে গেলাম, সে একটা রিড করে দিল। হাউবার এইসব অনেক ব্যাপার আছে, এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমরা কেউ আশাহত হব না। আমরা আশা করি আমাদের যে পরিবর্তন আসছে, আমরা এর থেকে কোনো সুফল পাবো, আমরা হতাশ হতে চাই। আমরা সবাই মিলে যে আমাদেরকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আমরা আপনার কাছ থেকে 100 টাকা জমা নিচ্ছি, 100 টাকা জমা নিয়ে কিন্তু 90 টাকা আরেক জায়গায় বিনিয়োগ করছি। যদি বিনিয়োগ না করতাম তাইলে আমরা 100 টাকার সাথে আপনাকে 1 বছর পরে 110 টাকা বুঝাই দিতে পারতাম না। আমাকে বিনিয়োগ করতে হয়েছে, আমাকে ভল্টে রেখে দিলে চলে না। তো ওই বিনিয়োগকৃত টাকা যদি আমি ফেরত না পাই, ওইখানে যদি আমি 112 টাকা না পাই, তাইলে আপনার টাকা তো আমি ফেরত দিতে পারবো না। এখানে সকলের সহযোগিতা লাগবে এবং ধৈর্য লাগবে, এবং এট এ টাইমে সমস্ত লোক যদি টাকা ফেরত চায়, দুনিয়ার কোনো ব্যাংক নাই, বাংলাদেশের সেরা ব্যাংকটাও তার সমস্ত ডিপোজিটের একদিনে টাকা ফেরত চাইলে ফেরত দিতে পারবে না। আমাদের যখন যে মাননীয় গভর্নর যে কথাটা বলেন যে আপনাদের যে দরকার টাকার জন্য আসেন, আতঙ্কিত হইয়া এক ব্যাংকের টাকা আরেক ব্যাংকে নিয়েন না, আপনার প্রয়োজন অনুযায়ী টাকা নেন। আমরা যদি এইটুকু করি, আমার মনে হয় 2 মাস 4 মাস 6 মাস সময় দিলে আমরা ইনশাল্লাহ একটা ঠিক জায়গায় আসতে পারবো। আমি সকলকে বলবো যে আমরা সবাই একটু ধৈর্য ধরি, সবাই একটু সুশাসনের দিকে আগাই, আমরা একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ সব ঠিক হবে। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আলোচনার জন্য অনুরোধ করব ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্মানিত চেয়ারম্যান মমিনুল ইসলাম। শুধু স্টক এক্সচেঞ্জ চেয়ারম্যান না, উনি অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত। আইপিডিসির এমডি ছিলেন, আইপিডিসির এমডি ছিলেন, তারপর লিজিং কোম্পানির চেয়ারম্যান ছিলেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনাব মমিনুল ইসলাম। থ্যাংক ইউ। সবাইকে শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমরা আমাদের যে আর্থিক খাতের বর্তমান যে একটা দুরবস্থার ছবি দেখতে পাচ্ছি, সেটা শুধু ব্যাংকেই সীমিত না। ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, আমাদের ইন্স্যুরেন্স সেক্টর, সবখানেই কিন্তু একটা খুব ভালনারেবল সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিনের যে একটা অনিয়ম, দুর্নীতি, বিচারহীনতা এবং অদক্ষতা আমাদের আর্থিক খাতকে ভীষণ ভালনারেবল একটা সিচুয়েশনে দাঁড় করিয়েছে। এবং সেটা আমরা যদি বলি যে একটি মুক্তবাজার অর্থনীতিতে, গণতান্ত্রিক দেশে যে পলিটিক্যাল পার্টি আছে, সরকার আছে, আমাদের নিয়ন্ত্রক সংস্থাগুলো আছে, ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা আমাদের মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, ইন্স্যুরেন্স কোম্পানি, এই ধরনের আর্থিক মধ্যস্থতাকারীরা আছে। আর পরিশেষে আমাদের এই আর্থিক সেবার সুবিধাভোগীরা আছেন, যারা হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের ফ্যামিলি হাউস হোল্ড। যারা একটা দেশে যদি এই প্রত্যেকটা অঙ্গ সঠিকভাবে তার কাজগুলো করে, তাহলে আমরা দেখব যে অর্থনীতিটা দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে যেটা হয়ে গেছে, এই প্রত্যেকটা অংশ, যে পলিটিক্যাল পার্টি, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, আর্থিক মধ্যস্থতাকারী এবং আর্থিক সুবিধাভোগী,
এটা এক ব্যক্তির কাছে চলে গেছে, এক জায়গায় চলে গেছে। সো সরকার যে ব্যবসায়ী সেই যাচ্ছে পলিটিক্যাল পার্টিতে, সে আসছে সরকারে, সে আবার আর্থিক মধ্যস্থতাকারী ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিংবা অন্য ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হচ্ছেন, সেইগুলিকে নিয়ন্ত্রণ করছেন, আবার নিজে সেখান থেকে লোন নিচ্ছেন। সো আমরা যদি এই যে প্রত্যেকের জায়গাগুলোকে যদি সঠিকভাবে নির্ধারণ করে আমরা তাদেরকে তাদের কাজের জন্য জবাবদিহিতামূলক সংস্কৃতি তৈরি না করতে পারি, তাহলে আমরা এই জায়গা থেকে কোনোভাবেই মুক্তি পাবো না। আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে আমাদের অর্থনীতির অনেকগুলা খুবই শক্তিশালী দিক আছে, কিন্তু সবচেয়ে দুর্বলতম দিক আমাদের অর্থনীতির জন্য হচ্ছে আমাদের আর্থিক খাত, ব্যাংক, অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, পুঁজিবাজার, ইন্স্যুরেন্স। তো একটা ভালো দিক হচ্ছে অ্যাটলিস্ট ব্লিডিংটা আমরা স্টপ করতে পেরেছি। যে আমি যত কিছু বলি, হয়তো স্বল্প মাত্রায় এখনো কিছু অনিয়ম বা দুর্নীতি হতে পারে, বাট যে মাত্রায় আমরা দেখেছি বিগত বছরগুলোতে, সেইটা থেকে অ্যাটলিস্ট আমরা এই মুহূর্তে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বা সরকারের ভূমিকা বা আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, সেইখানে যথেষ্ট স্বচ্ছতা এবং দক্ষতা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু সামনের দিনগুলোতে কি হবে, যে একটা বড় গর্ত তৈরি হয়েছে, সেটা কিন্তু খুব দ্রুত আমরা এটাকে ভর্তি করতে পারবো না, এটা সময় লাগবে এবং সেখানে অনেক ধরনের দক্ষতা এবং আমাদেরকে পরিশ্রম করতে হবে। সমস্যা হয়ে যায় যখন দুর্নীতি বা অনিয়মটাই আমাদের কালচারে ঢুকে যায়, তখন কিন্তু দক্ষতাটা আস্তে আস্তে দূরে সরে যায়। তো আমাদের যে কোনো প্রতিষ্ঠানই আছে কিনা, আমাদের বাংলাদেশ ব্যাংক বলি, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বলি বা ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটির কথা বলি, এইখানে যে পরিমাণ দক্ষতা দরকার দ্রুততম সময়ে আমাদের সংস্কার কার্যক্রমগুলোকে সম্পাদন করার জন্য, সেই দ্রুততার সাথে হয়তো আমরা যেতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের সরকার বাইরে থেকে কিছু সহযোগিতার চেষ্টা করছেন এবং কিছু কিছু সহযোগিতা আসা শুরু হয়েছে। আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে আমাদের এই যে কাঠামোগত যে সমস্যাগুলো আছে সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আর একটা হচ্ছে যে টাকাগুলো অন্যায় মাধ্যমে, অনিয়মের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে, আমরা বলি যে আমাদের যদি নন পারফর্মিং লোন বা হচ্ছে আমাদের এই যে ডিফল্ট লোন, এটা যদি আমাদের মেইন প্রবলেম হয় আর্থিক খাতের, এর মধ্যে খুব অল্প মাত্রায় হচ্ছে যারা ব্যবসা করছে সঠিকভাবে এবং বিভিন্ন যে আমরা বলি যে তার যে নিজস্ব যে ভুল বা নিজস্ব কোনো যে কোনো মিসক্রিয়েন্ট এই ধরনের ঘটনার কারণে এনপিএল, হয়তো তারা একটা গ্রুপ আছে যাদের ব্যবসা বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে, সেটার কারণে তারা ডিফল্টার। সবচেয়ে বড় এই নন পারফর্মিং লোনের সবচেয়ে বড় অংশ হচ্ছে এইটা দিনে দুপুরে ডাকাতি হয়েছে। সো এটাকে আমরা বলতে পারবো না স্বেচ্ছাখেলাপি, আমরা এটাও বলতে পারবো না যে ওনার অনিচ্ছায় খেলাপি হয়েছে। এটা চূড়ান্ত দুর্নীতির একটা উদাহরণ। সেই টাকাগুলোকে বের করতে গেলে নর্মাল যে আমরা মানি লোন ছুটে যাচ্ছি, সেটা যে দীর্ঘদিনের সময় লাগে সেটা দিয়ে হবে না। আমাদের আইন শৃঙ্খলা, এটা কোর্টে গেলে এটা পুলিশের কাছে ইনভেস্টিগেশনে যায়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্ভাগ্যক্রমে ওই ধরনের দক্ষতা নাই যে এই ট্রেলগুলো খুঁজে বের করে কিভাবে টাকাগুলো বের হয়েছে। তো অতি সত্বর আমাদের একটি ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট দরকার আমাদের পিবিআই বা সিআইডির আন্ডারে, যাতে আমাদের এইগুলো ইনভেস্টিগেশন করে যে দেশেই তারা টাকাটা নিয়ে যাক, আমাদের কিন্তু সঠিক প্রসেসের মাধ্যমে আমাদের কোর্টে এইগুলার একটা প্রসিডিংস হতে হবে। না হলে ওই দেশগুলোতে গেলে আমরা ওই টাকাটা উদ্ধারের জন্য যে ডকুমেন্টারি এভিডেন্স দরকার সেইটা আমরা দেখাতে পারবো না। তো সেই কাজটা আমাদের করতে হবে। এখন আমাদের হতাশার দিক যেরকম আছে, আশাবাদের দিকও আছে, যে কাজ যেগুলো শুরু হয়েছে, যেভাবে শুরু হয়েছে, এটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং ভবিষ্যতে যাতে নিয়ন্ত্রক সংস্থা যারা আছে তারা স্বাধীনভাবে কাজ করতে পারে, এই আইনি কাঠামোটা যদি আমরা তৈরি করে যেতে পারি এই সরকারের সময়, তাহলে আমার মনে হয় যে ভবিষ্যতে
আমরা অতীতে যে ঘটনাগুলো দেখেছি সেটা বহুল অংশে কমে আসবে। এবং আমরা জানি যে অতীতে আমাদের থেকেও ভয়াবহ সমস্যায় অনেকগুলো দেশ বিভিন্ন সময় পড়েছে। আমরা গ্রিসে দেখেছি যে তাদেরও 35% মতো নন পারফর্মিং লোন হয়ে গেছিল, যেখানে ওদের টোটাল ব্যাংকিং অ্যাসেট জিডিপির প্রায় 100%। তো আমাদের ক্ষেত্রে তার মানে জিডিপির 35% তাদের ক্ষতিগ্রস্ত লোন ছিল, আর আমাদের ক্ষেত্রে হচ্ছে জিডিপির 35% টোটাল লোন, তার অ্যারাউন্ড 30 to 35% ব্যাড ডেট, তার মানে আমাদের জিডিপির অ্যারাউন্ড 9%। আমরা প্রতি বছরে যদি 1% করেও সেট অ্যাসাইড করি, সেক্ষেত্রে 9 বছরের মধ্যে আমরা এটা টোটালি আমরা অফসেট করতে পারবো ভবিষ্যতে যদি আর আমরা এই ধরনের অনিয়ম না করি। আর 9% থেকে কম লাগবে, কারণ হচ্ছে কিছু অবশ্যই আমরা রিকভারি করতে সক্ষম হব। তো সেক্ষেত্রে আমি মনে করি না যে এটা এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আমাদের পুরো অর্থনীতিকে টেনে নামিয়ে নিয়ে আসবে। বাট আমাদের দুইটা কাজ করতে হবে, যত দ্রুত সম্ভব আমাদের যে রিফর্ম ওয়ার্কগুলো আছে সেইগুলোকে স্থায়ী রূপ দেওয়ার ব্যবস্থা করতে হবে, আর টাকাগুলো যারা নিয়ে গেছে তাদের থেকে আমরা কিভাবে বের করতে পারি সেইখানে কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনও দরকার। যে আমরা জানি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নাই যারা ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট করে, তো এই কাজগুলোও করতে হবে। তো কাজগুলো হচ্ছে অনেক সময় আমরা আস্থাহীনতায় ভুগি, অস্থিরতায় ভুগি, যে কারো যখন পকেটের টাকা চলে যায় সে অবশ্যই আস্থাহীনতায় ভুগবে, তার মধ্যে অস্থিরতা দেখা যাবে। আমরা যারা বিভিন্ন ইন্টারমিডিয়ারি আছি, নিয়ন্ত্রক সংস্থায় আছি বা সরকারে আছি, বা আমাদের যারা মিডিয়ার বন্ধুরা আছেন, আমাদের দায়িত্ব হবে যে সবাইকে এই আশাবাদটা দেয়া, এই আস্থাটা দেয়া যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, আমরা এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছি। আমাদের এই যে সুযোগটা হয়তো আমাদের অনেকের জন্যই আমাদের জীবনের শেষ সুযোগ, দেশটাকে একটা সঠিক দিকে নিয়ে যাওয়া, এবং সেটার জন্য আর্থিক খাত একটা বড় বাধা। এই বাধাটা আমরা ইনশাল্লাহ সবাই একসাথে কাজ করলে অতিক্রম করতে পারবো। ধন্যবাদ। এখন আমাদের সামনে আলোচনা করবেন আমাদের আজকের অন্যতম আলোচক নুরুল আমিন, যিনি বর্তমান গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান দায়িত্বে আছেন। এর আগে বিভিন্ন ব্যাংকের এমডি দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের প্রবীণ অর্থনৈতিক ব্যাংকার। চিন্তা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ব্যাংকিং এর উপরে সেমিনার, এটার সভাপতি জনাব আবুল কাশেম হায়দার এবং এখানে উপস্থিত বিজ্ঞজন, প্রাজ্ঞজন এবং যারা এতক্ষণ বক্তব্য রেখেছেন, বিশেষ করে তারা প্রত্যেকেই যে এই চিন্তা চেতনা করেন দেশ নিয়ে, ব্যাংকিং নিয়ে, মানুষের অবস্থা নিয়ে, আমার কাছে সেটাই ভালো লাগছে যে নানান ডিসিপ্লিনের মানুষ কিন্তু একটা জায়গায় মোটামুটি ভাবে সমস্যাগুলো এবং এগুলো কিভাবে সমাধান করা যায় এরকম বিষয়ে অনেক আলোচনা হয়েছে। আমরা যারা ব্যাংকিং প্র্যাকটিসে ছিলাম দীর্ঘদিন, তাদেরও এটা নতুন করে অভিজ্ঞতা হচ্ছে। আমরা যখন 70-এর দশকে শুরু করি তখন কি দেখলাম, ব্যাংকিং এর নতুন ব্যাংক আসা 80-এর দশকে শুরু, 90-এর দশকে দুবার ব্যাংক আসলো, তারপরে এখন চতুর্থ প্রজন্ম পর্যন্ত ব্যাংক আসতেই থাকলো। এর কোনো মূল্যায়ন নাই। যেরকম লোন দেওয়ার মূল্যায়ন প্রপার ছিল না, ব্যাংক দেওয়ারও সেরকম মূল্যায়ন ছিল না। ব্যাংক দিতে হবে। একমাত্র একটা রিজিমে কোন ব্যাংক এই দেশ পায় নাই, সেটা 2001 থেকে 2006 সাইফুদ্দিন সাহেব কোনো ব্যাংক দেন নাই, দিতে চান নাই। 99-2000 কিছু ব্যাংক হয়েছে, তারপরে আবার 13 সালে এসে চতুর্থ প্রজন্মের ব্যাংক। মানে সাপ্লাই সাইডটা খুব বেশি হয়ে গেছে, যেই কারণে ব্যাংক বেশি, শাখা বেশি, এবং এদের ব্যবসা বাণিজ্য করার জন্য টাকা দেওয়ার এবং নেওয়ার তাগাদা অনেক বেশি ছিল। যেইভাবে ব্যাংকগুলোর মালিকানা বিন্যাস শেষ পর্যন্ত হয়েছে, আমরা যা লাস্ট দেখলাম, সেগুলোর নানা কাহিনী, নানা কথা অনেকে বলেছেন। এইভাবে আমি শুধু ব্যাংকিং বা ব্যাংক বা খেলাপি ঋণকে দায়ী করব না, আমরা মোটা দাগে বলতে পারি ওটা ছিল সুশাসনের অভাব, এবং এটার জন্য রাজনীতি দায়ী।
যেই দেশের রাজনীতি ভালো সেই দেশের অর্থনীতি ভালো, যেই দেশের প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই দেশ অনেক উন্নতি করে। এবার যে অর্থনীতিতে 3 জন নোবেল পুরস্কার পেলেন, খুবই আমাদের দেখা জিনিস, চলমান জিনিস, কিন্তু তারা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে যেই দেশ অর্থনীতিতে ভালো সেই দেশের প্রতিষ্ঠানগুলো ভালো। একেবারে এইটাকেই ওনারা যে তুলে ধরতে পেরেছেন প্রপারলি, সেই জন্য ওনার নোবেল পুরস্কার পেলেন। ব্যাংক হচ্ছে সেই ধরনের একটি প্রতিষ্ঠান। দেশের প্রতিষ্ঠান যখন শক্ত হয় তখন রাজনীতি সেখানে কিন্তু দেওয়াল ভেঙে ঢুকতে পারে না। এটা আপনারা আমেরিকার উদাহরণ দেখেছেন। গত ইলেকশনে ট্রাম্প সাহেব যে চেষ্টা করছেন, পারেন নাই কিছু করতে। প্রতিষ্ঠান কাজ করে। ব্যক্তি ট্রাম্পকে আমরা যত দোষ দেই, ইচ্ছা করলে সব করতে পারেন না। আমাদের এখানে ওই রকম একজন ব্যক্তি যিনি এসবের ঊর্ধ্বে ছিলেন, উনি চাইলে সবই করতে পারতেন, এবং তাই হয়েছে। এই দেশের আমলাতন্ত্র, বিচার, এই দেশের ব্যাংক, এই দেশের অন্যান্য যত সংস্থা একটা অফিসের উপর নির্ভরশীল ছিল। এটা বোধহয় আমরা সবাই বুঝি, জানি। এত অতি নির্ভরশীলতা ঠিক ব্যাংকিং এ তার ছায়াটা আসছে, এবং এই জায়গায় ক্ষতি অন্য জায়গার ক্ষতির চেয়ে অনেক বেশি, অনেক বেশি। আজকে যে অবস্থা ব্যাংকিং এর, উনি সাবজেক্ট চলমান অবস্থা। চলমান অবস্থা তো আমরা বলবো যে এটা একটা কিরকম একটা যে অবস্থা, এটা এক জায়গায় একরকম, এটা এক ধরনের ব্যাংকের জন্য একরকম অবস্থা বিরাজ করছে। ডিফাইন করা যাচ্ছে না, এটাকে কমন কোনো কিছুতে আনা যাচ্ছে না। প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক হচ্ছে ব্যাংকগুলোর প্রুডেন্ট গাইড। প্রুডেন্ট বললাম এই জন্য, ওনাদের কথাটাই মোটামুটি রেগুলেশন, এবং এটাই শেষ। দেশে আইন আছে, কিন্তু ওনারা রুলস এন্ড রেগুলেশন করতে পারেন। সেই জায়গায় সেইগুলাকেও এই শ্রেণী যারা ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত, ব্যাংকের মালিকানার সঙ্গে জড়িত, রাজনীতির সঙ্গে জড়িত, ওনারা মন্ত্রী, ওনারা এমপি। এইবার পার্লামেন্টে, লাস্ট পার্লামেন্টে 62% ব্যবসায়ী ছিলেন। ব্যবসা তো খারাপ জিনিস না, রাজনীতিও খারাপ জিনিস না, কিন্তু মিশ্রণ হয়ে যে রেজাল্টটা আসলো, দুধও ভালো, লেবুও ভালো। দুধ আর লেবু একসাথে হলে যা হয়, আমাদের অবস্থা হয়ে গেছে ওই রকম। যাই হোক, আমরা চলমান অবস্থায় এখানে সবাই, আমি যা দেখতেছি সবাই এই ব্যাপারে অনেক চ্যালেঞ্জ আমাদের অবশ্যই আছে। এই সরকারের সব জ্ঞানী লোক, বিজ্ঞ লোক এবং সৎ লোক, আমি জোর দিয়ে বলতে পারি এখন পর্যন্ত, কিন্তু দেশ চালানোর জন্য আরো কিছু অভিজ্ঞতা অন্যরকম লাগে। বাট উদ্দেশ্য যদি সিনসিয়ার থাকে, সিনসিয়ারিটি অফ পারপাস বলি আমরা এটাকে, সততা থাকে, তাহলে কিন্তু ইচ্ছা করলে, পরিশ্রম করলে, চেষ্টা করলে অনেক কিছু করা যায়। সেই চেষ্টা চলতেছে। অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে। ব্যাংক সংস্কার কমিশন নিয়ে আমি একটা কথা বলি, এটা আমাদের দাবি ছিল এক সময়ে। আমরা গভর্নর মহোদয় লাস্ট যে কথাটা বললেন যে আমরা এই মুহূর্তে সংস্কার কমিশন ব্যাংক নিয়ে করব না, আর পরে 3টা টাস্ক ফোর্স করেছেন। 3টা টাস্ক ফোর্স করেছেন। একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের স্ট্রেংথেনিং, সেন্ট্রাল ব্যাংককে কিভাবে স্ট্রং করা যায়। আরেকটা হচ্ছে যে এই রিস্ট্রাকচারিং অফ দি কমার্শিয়াল ব্যাংকস। তারপরে হলো অ্যাসেট ম্যানেজমেন্ট, খারাপ লোনগুলো কিভাবে ঠিক করা যায়। তো টাস্ক ফোর্সের দু একটা ইনফরমেশনের উপর কিছু কিছু কাজ এখন হচ্ছে। আর ওই সংস্কার কমিশন হলে আপনারা জানেন, এনাদেরকে বাকিগুলোকে 3 মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। ওনারা একটা রিপোর্ট দিবেন, ওটার উপর পর্যালোচনা হবে, এই ধরনের কাজ করছেন।
কিন্তু একটা সংস্কার কমিশন থেকে বয়সের ব্যাপার যখন আসছে, ওনারা একটা বয়স রিকমেন্ড করেছেন, সরকার সেটা রাখেননি। এই নিয়েও কিন্তু কিছু ওনাদের অসন্তোষ আছে। তাহলে সংস্কার কমিশন এর কাছে চাওয়া হলো কেন? এই ধরনের কথাবার্তা এখন হচ্ছে। এটা ট্রায়াল এন্ড এররের মধ্যে চলবে। এর মধ্যে যেটা ব্যাংকিং এর চলমান অবস্থা, কিছু কিছু ব্যাংক এমন দুর্বল এবং এমন অবস্থা দাঁড়িয়েছে যে এগুলো যেভাবে চলছিল সেই চলাটা প্রপার ছিল না, কিন্তু এটাকে ওভারলুক করা হয়েছে। ওই মালিকানা ওই ওদের থেকে হস্তান্তর হওয়ার পরেই আজকে এই দুর্দশাটা সামনে চলে আসছে। আমরা একটা গ্রুপের হাতে যে কয়টা ব্যাংক ছিল, 11টা ব্যাংকের বোর্ড সংস্কার করা হয়েছে, কিন্তু 8টা ছিল একই পরিবারের কাছে একটি বন্ধকি টাইপের, যার একটার এখন আমি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং চেয়ারম্যান। আমাকে চেয়ারম্যান বললে অনেকে মনে করতে পারে মালিকানা টালিকানা আসি না, বড় লোক। আমরা চেয়ারম্যান বলতে, চেয়ারম্যান তো একজন হইতেই হয়। আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর তারাই সব ব্যাংকে যাদের 1 টাকাও কোনো শেয়ার হোল্ডিং নাই, 1 টাকাও কোনো ইকুইটি নাই। ইন্ডিপেন্ডেন্ট মানে এখানে স্বাধীন না, আমরা নিরপেক্ষ, স্বতন্ত্র। তো ফলে আমি আমার নামের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং চেয়ারম্যান বলতে বলি সবাইকে। চেয়ারম্যান বললে বুঝবে বোধহয় মালিকানা টালিকানা একটা ব্যাপার স্যাপার আছে, যেটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু যখনই এই চেঞ্জটা আসলো তখনই মানুষ হ্রাস করলো, কি ব্যাপার, কেন এটি সংস্কারটা আসলো, সবাই হ্রাস করা শুরু করলো। এবং এই জন্য এই ব্যাংকগুলোর এখন আজকে এই অবস্থা। আমরা বিভিন্ন সময়, আমি মাঝে মধ্যে মিডিয়াতে বলি যে বাংলাদেশ ব্যাংক ঠিক তখনই, যদি একটা গতকালকে পরশু যে বিবৃতিটা দিয়েছেন, সবাই গেলে টাকা দেওয়া যাবে না, সবাই যাবেন না, প্রয়োজন ছাড়া টাকা তুলবেন না, এটা ওনারা 2 দিন 1 দিনের মধ্যে বললে অনেক কাজে আসতো। এখন যে সিস্টেমে টাকা দিচ্ছেন সেটা কিন্তু 1 সপ্তাহ 15 দিনের মধ্যে দিলে আজকে লম্বা লাইন হতো না, এত কি হতো না। মানুষ অনেকে প্রয়োজনে যাচ্ছেন, অনেকে আতঙ্কে যাচ্ছেন। আমার কথা যেটা হচ্ছে যে আমি টাকা রেখেছি, আমি টাকাটা ফেরত পাবো, এই আস্থার জন্য ঝড় বন্যা ভূমিকম্পের পরেও তো মানুষের ধৈর্য ধরতে হয়। এখানে ঝড়টা একটু অন্যরকম হয়ে গেছে, টাকার মায়া ছাড়া খুব কঠিন। সেই জন্য এই ঝড়টা অনেক অনেক বেশি লোককে এফেক্ট করেছেন। এর মধ্যে অতি প্রয়োজন, অতি দরিদ্র, চিকিৎসা, বিদেশ যাওয়া, বিয়ে শাদী, অনেক ধরনের প্রয়োজনে মানুষ টাকা তুলতে চাচ্ছেন, কিন্তু সবাই সমান হয়তো পাচ্ছেন না। কিন্তু একটু চালু রাখার যে চেষ্টাটা করা হচ্ছে, সেটা বাংলাদেশ ব্যাংক তাও সিস্টেম চেঞ্জ করেছেন। আপনারা হয়তো জানেন যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, 56 টাকা, এখানে একজন বলে আলাপ করছেন, উনি আছেন নাকি? আমাদের দেশের টাকার কথা বলছিলেন যে একজন, হ্যাঁ, আপনার কথাটা প্রেক্ষিতে বলি একটু। টাকা ইচ্ছে করলে ছাপানো যায় না, এটা আমেরিকা না। টাকা ছাপাইতে পারে শুধু আমেরিকা। আমরা টাকা ছাপানোর একটা নিয়ম আছে, বাংলাদেশে টাকা ছাপানোর নোটের একটা সংখ্যা আছে, আপনারা জানেন কিনা? বাংলাদেশে 3,61,000 কোটি, আপনি তো বলতে পারবেন, 3,61,62,000 কোটি টাকা ছাপানো টাকা আছে। না না, আমি সেটা বলতেছি। তো এটা ছাপানোর কিছু ক্যালকুলেশন আছে, এটা কিছু ব্যাকআপ থাকা লাগে। আমাদের যে গোল্ড আছে, আমাদের যে অন্য বিষয় আছে, টাকার এটা ইন্ট্রিনসিক ভ্যালু বলে, ওই বিষয়টা চিন্তা করে করতে হয়। এর কিছু টাকা বাংলাদেশ ব্যাংকের ভল্টে থাকে, কিছু টাকা সার্কুলেশনে চলে আসে। সার্কুলেশনে যেটা আসে এর মধ্যে ব্যাংকের ভল্টে আবার কিছু থাকে, কিছু মানুষের হাতে থাকে। আর আপনি যারা বললেন যে কিছু টাকা বন্দি আছে, দেশে যখন দুর্নীতি ঘুষ থাকে তখন ওই বন্দি টাকা আর পাচার টাকার সংখ্যা বাড়ে। আমাদের এই ধরনের সরকার যদি আরো 1 বছর চলে, এই বছরে পাচারের খবর পাবেন কিনা আমি জানি না। শুধু যারা ঘুষ খান তারা হয়তো পাচার করতে পারেন। আপনাকে সামগ্রিকভাবে চিন্তা করলেও দেখতে হবে যে পাচারের মূল কারণ হচ্ছে যে উনি এখানে আর টাকা রাখার জায়গা পাচ্ছেন না, অথবা সেফ মনে করছেন না। টাকা সবচেয়ে ভীতু জিনিস।
আপনার পকেটে 1000, 2000, 5000 বেশি থাকলে, 1 লাখ থাকলে আপনি টাকাটা কোন পকেটে রাখবেন, কোন জায়গায় রাখবেন, গাড়িতে যাবেন না বাসে যাবেন, আপনার টেনশন উঠে যায় এই টাকাটা সেভ করার জন্য। ঠিক টাকা ভীতু, ওয়ার্ল্ড ওভার ক্যাপিটাল ইজ ভীতু। সব দেশের টাকা সব দেশে সমানভাবে যায় না। বিদেশি এফডিআই বা ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে কম কেন? ওই টাকাকে এখানে আনলে যে ফেরত নিতে পারবে না, পাবে না, ওই ভয়ে। টাকা সবচেয়ে ভীতু জিনিস। এখন এই দেশে যখন আর রাখার স্কোপ হয় না, তখন আরেক দিকে জায়গা খোঁজে। ঠিক তাই ঘুষ যারা দুর্নীতি যারা করেন তাদেরও এই অনুপার্জিত টাকা কত রাখবেন এখানে, যার জন্য এখন কোনো বাসায় গেলেই মোটামুটি 1 কোটি 5 কোটি টাকা পাওয়া যাচ্ছে। বাসায় রেট করলেই মোটামুটি একটা অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে, 400 কোটি যাই হোক। আর কোন কোন জায়গায় আরো অনেক বেশি টাকা আছে, এটা ঠিক টাকা আছে, কিন্তু আমি জানি না টাকা কিভাবে আছে এই অপরাধটা তো প্রমাণ করা কঠিন। তখন জানেন ভাবে টাকা আপনি দখল করার পরেও এটা কিভাবে, এটাকে কোন আইনে আটকাবেন, এটা আবার অনেক মানি লন্ডারিং বা অন্য কোনো আইন করতে হয়। যেটা এই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোতে মালিকানা বদল বর্তমানে বাংলাদেশ ব্যাংক করেছেন এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর দিয়ে বোর্ড করে দিয়েছেন, সেই ব্যাংকের সবচেয়ে দুঃখজনক জিনিস হচ্ছে যে এই বাংলাদেশ ব্যাংক সামনে দিয়েই তো, চোখের সামনে দিয়ে, কাগজে কলমে দিয়ে এই সিস্টেমে টাকাগুলো নিয়ে যাওয়া হয়েছে এবং ওগুলো পাচার হয়েছে। বাংলাদেশ ব্যাংক তখনও ছিল, এখনো আছে। তখন ইনস্টিটিউশন যে কাজ করে না, প্রথমে যেটা বললাম, সেভাবে কি বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান কাজ করেছেন কিনা, এটাও কিছুটা বিবেচনা আমাদের নিতে হবে। এটা একটু সেই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই ঝড়, এই ভূমিকম্পের পরে একটু ধৈর্য রাখতে হবে। আমাদের প্রফেসর আনোয়ার মোহাম্মদ স্যার এসে পড়েছেন, অনেক কষ্ট করে একটা গান তৈরি ধন্যবাদ জানাই। প্রধান আসার কারণটা তো একটা সংকট নাকি? এটা তো একটা সংকট, এটা বাইরে তো এরকম হওয়ার সম্ভাবনা থাকে না। আমি বলতেছি যে আপনার আশাটাও একটা সংকট। ভালো আছে, আমি শেষ করছি। অবশ্যই আমরা সবাই মোহাম্মদ ভাইকে চিনেন। উনি ওনার বড় পরিচয় হলো উনি দেশ দরদি মানুষ, একইভাবে কনসিস্টেন্টলি দেশের জন্য কাজ করেছেন। ব্যাংকিং যেহেতু আজকের বিষয়, আমরা সেটা বলবো যে আমরা সবাই এখানে মোরালেস আলোচনায় বুঝে গেছি সমস্যাটা কি, চ্যালেঞ্জটা কি। আমরা সমাধানের জন্য যে কাজগুলো করা দরকার সেন্ট্রাল ব্যাংক যেভাবে করছে, আমাদের অর্থনৈতিক দিকটা এখন একটু বেটারের দিকে যাচ্ছে, কিন্তু আমরা যা করে ফেলেছি ওগুলোর সংশোধন করার জন্য যে পদ্ধতিগুলো, সেগুলো কতটুকু সম্ভব, কতটুকু আমরা পারবো। 5,000 টাকা ফেরত আনা এটা একটা বড় কাজ, খেলাপি ঋণ যেগুলো চলে গেছে এগুলো আদায় করা অনেক বড় কাজ, মর্টগেজ প্রপার্টি বিক্রি করা অনেক কঠিন কাজ, এটা একদিনে 2 দিনে হয় না। তারপরে আদালত, অর্থঋণ আদালতের এই দেশের একটা ইফেক্টিভ আইন হচ্ছে অর্থঋণ আদালত আইন। ব্যাংক যদি প্রমাণ করতে পারে এই লোকটি, এই কোম্পানিটি এই টাকা নিয়েছে, ওনার আর কেসে জেতার সম্ভাবনা নাই এবং কেসে ব্যাংকই জিতে, তাই হচ্ছে। কিন্তু আরেকটি রয়ে গেছে যে ওই যে সংক্ষুব্ধ হিসেবে 102 ধারায় গিয়ে উনি রিট করেন, রিট পাওয়ার পরে এই কেস, এই টাকা আদায়, এই মর্টগেজ বিক্রি স্থগিত হয়ে যায়। অকশন দেওয়া হলো, ঘোষণা করা হলো, অকশনের উপর রিট আসে। তো ফলে ওই জিনিসগুলো থেকে প্রাতিষ্ঠানিক যে কথাটা প্রথমে বললাম, প্রতিষ্ঠানগুলো যার যার মতো কাজ করলে, আর ব্যাংকাররা প্রত্যেক লোক নিজস্ব ডিউটিটা, ডিউ ডিলিজেন্স, আমি আমার যা করার দরকার করণীয় সেটা যদি ঠিক মতো করে, তাহলে ওই লোনটা এইভাবে না দেখে চোখ বন্ধ করে নির্দেশিত ভাবে চলে যাওয়ার কোনো কারণ নাই। বাট তখন কারণটা এইভাবেই ছিল। তো আমরা আশা করব এই দুর্যোগটা কেটে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে। আমার মনে হয় যে আমরা যেহেতু একটা সিস্টেমে এখন মোটামুটি ভাবে
একটা পদ্ধতির মধ্যে পড়ে গেছি, ওটাকে সাকসেসফুল হওয়ার জন্য আমাদের সবাইকে ধৈর্য ধরে সুযোগ দিতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখন আমাদের প্রধান বক্তা অনেক কষ্ট করে আসছেন, আন্তরিক ধন্যবাদ জানাই প্রফেসর আনম মোহাম্মদ। প্রফেসর আনম মোহাম্মদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। তো আজকের সম্মানিত অতিথি, সম্মানিত আলোচক বৃন্দ, আমার আগ্রহ ছিল, বিশেষ আগ্রহ ছিল যে যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট আছেন তাদের অভিজ্ঞতাটা শুনি। সেটা একেবারে সরাসরি তারা যে মাঠে ময়দানে কাজ করছেন বা প্রতিষ্ঠানের মধ্যে কাজ করছেন সেই অভিজ্ঞতাটা আমাদের জানা দরকার, কারণ আমরা তো সরাসরি ব্যাংকের মধ্যে থাকি না। তো তারপরে বাইরে থেকে আমরা যা দেখি এবং বুঝি সেখানে কিছু কথা যোগ করতে পারি। নিশ্চয়ই আপনাদের কথা শুনবো আর পরে জানবো বা আপনাদের লেখাটাকে পড়বো। আমি শ্রীলঙ্কায় যখন কিছুদিন আগে যখন শ্রীলঙ্কায় যাই তখন শ্রীলঙ্কায় সংকট হচ্ছিল, মানে খুবই সংকটের মধ্যে ছিল শ্রীলঙ্কা। রিজার্ভ একদম পড়ে গেছে, তাদের জিনিসপত্রের দাম বেশি, রাজনৈতিক ভাবে অস্থিতিশীলতা পার করেও তারপরে সংকটটা চলছিল তখন আমি যখন গেলাম। তারপরে আমরা অবাক বিষয় দেখলাম, ফিরে আসার পরে আমরা দেখলাম, তবে অবশ্য আমি এটা দেখেছি যে শ্রীলঙ্কায় অনেক সংকট সত্ত্বেও শ্রীলঙ্কার মানুষের জীবন মান আমাদের থেকে ভালো ছিল অন্যান্য কারণে, যেমন শিক্ষা চিকিৎসায় তাদের প্রবেশাধিকার বেশি, শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে তাদের ওইরকম পয়সা নিয়ে অত চিন্তা করতে হয় না, এবং প্রতিষ্ঠানগুলো নানান ভাবে কাজ করে। তারপরে তাদের খাদ্য, ন্যূনতম খাদ্য রেশন এই সমস্ত আছে। তার ফলে জিনিসপত্রের দাম কিংবা বড় ধরনের অর্থনৈতিক সংকট হলেও মানুষের জীবনযাত্রার মান অত খারাপ হয় না, যতটা আমাদের এখানে বিপর্যয় তৈরি হয় সেরকম হয় না। তো তারপরে সংকটটা খুব বেশি ছিল, তাদের যার রিজার্ভ সাংঘাতিকভাবে পড়ে গেল। এবং একটা সময় তো বাংলাদেশকে বলা হতো যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে, এরকম, মানে বাংলাদেশের তখন রিজার্ভ তো আমাদের অনেক দূর উঠেছিল। তারপরে সেই 40-40 পার হয়ে গেল বিলিয়ন, তারপরে ক্রমাগত আবার নামতে থাকলো। যখন এরকম সময় তখন শ্রীলঙ্কায় সংকট হচ্ছে, তখন এরকম একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশ কি শ্রীলঙ্কার মতো হবে। পরে দেখা গেল যে শ্রীলঙ্কার চাইতেও খারাপ অবস্থা হইলো। কিন্তু শ্রীলঙ্কা থেকে এসে তারপরে সেটা সবাইকে বিস্মিত করলো। বাংলাদেশে অনেক সাংবাদিকই আমাকেও জিজ্ঞেস করেছেন যে শ্রীলঙ্কা এটা কিভাবে পারলো। দেখা গেল খুব দ্রুত তাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে আসছে, রিজার্ভ তাদের নিয়ন্ত্রণে চলে আসছে, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে, খুব কম সময়ের মধ্যে তারা এটা গুছায় ফেললো। আমার যেটা অবজারভেশন সেটা হলো যে পার্থক্যটা তৈরি হয়েছে প্রতিষ্ঠানের কার্যকারিতায়। মানে শ্রীলঙ্কার প্রতিষ্ঠানগুলো কার্যকর ছিল, ওইখানে বিভিন্ন ধরনের ভুল উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছিল, কিছু দুর্নীতি তৈরি হয়েছিল, IMF এর লোনের শর্তের কারণে বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়েছিল, সেগুলির কারণে তাদের সংকট তৈরি হয়েছিল। কিন্তু তারা যখন ওই অবস্থা থেকে বের হওয়ার চেষ্টা করলো রাজনৈতিক পরিবর্তনের পরে, তখন খুব দ্রুত পারলো এই কারণে যে তাদের প্রতিষ্ঠানগুলো কাজ করত। মানে কেন্দ্রীয় ব্যাংক সে তার মতো কাজ করতে পারতো, আদালত কাজ করতে পারতো, বিশ্ববিদ্যালয়ে কাজ করতে পারতো, মানে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারতো। এইটা গত সরকারের সময়ই যখন এই প্রশ্নটা আমাকে করা হয়, আমি তখন বলি যে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে না। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্যান্য এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে না, এটা গত 15 বছরে একটা এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল, মানে একটা চরম পর্যায়ে। কিন্তু এটার ধারাবাহিকতা কিন্তু আগের থেকে পাওয়া যাবে। আপনি যদি খোঁজ করেন তাহলে আগের থেকেও দেখা যাবে যে প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করতে পারে না। যেমন বাংলাদেশ ব্যাংকের একটা ঘটনা আমার মনে পড়ে যে লুৎফর রহমান সরকার তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তিনি কিন্তু বেশ নাম করেছিলেন, খ্যাতি অর্জন করেছিলেন। বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন রকম কর্মসূচি নেওয়া হতো তখন, এবং তিনি খুব ইনোভেটিভ অনেক আইডিয়া নিয়ে কাজ করতে শুরু করেছিলেন। তিনি একটা পর্যায়ে খেলাফি ঋণ, যে সমস্যাটা আমাদের এখানে এখন একটা ভয়ঙ্কর আকার নিয়েছে, সেই খেলাফি ঋণ তখন যে খেলাফি ঋণটা ছিল সেটা মোকাবেলার জন্য খেলাফি ঋণ গ্রহীতাদের একটা তালিকা তিনি সিদ্ধান্ত নিলেন যে এই তালিকা প্রকাশ করা হবে, এবং তিনি প্রকাশ করলেন। প্রকাশ করার পরে দেখা গেল 1 নম্বরে আমাদের দরবেশ সাহেব সালমান রহমানের নাম তখন ছিল। তখনও তিনি 1 নম্বরেই ছিলেন। 1 নম্বরে তিনি বহুদিন থেকে আছেন এই সমস্ত অপরাধের কর্মকাণ্ডে। তো তার নাম 1 নম্বরে গেল। পরের দিন তারা 2 ভাই লুৎফর রহমান সরকারের অফিসে গেলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অফিসে। যাওয়ার পরে সেখানে তাদের দাপট, টেবিল চাপড়ানো, হইচই, গালিগালাজ এই সমস্ত তারা করলেন। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যারা ব্যাংকের সাথে যুক্ত। এবং নানা রকম চাপড়া দেওয়ার পরে তারপরে
তখন ধরেন প্রতিষ্ঠান যদি কাজ করত, তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে যারা এই আচরণ করলো, ঋণ খেলাফি যারা, তাদের শাস্তি হওয়ার কথা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা। কিন্তু আমরা দেখলাম, আমার বাইরে থেকে দেখছি, পরের দিন বা তারপরের দিন লুৎফর রহমান সরকারের চাকরি চলে গেল, সেখানে অন্য গভর্নর আসলো। মানে এইটা হলো প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠানের ধরন। আদালতও তাই। আদালত, আপনি ওই যে অর্থ ঋণ আদালতের কথা বললেন, সব আদালতই উপরের নির্দেশে চলার একটা প্রবণতা। এখন এগুলি এমন ভাবে একটা ডিএনএ এর মধ্যে চলে গেছে। এখন এগুলি এইভাবে চলতে চলতে যে উপরের আদেশে আমলাদের যেটা হয়, যে আমলারা কিন্তু কোনো একটা পর্যায়ে যে এমন অবস্থা হয় যে তারা স্বাধীনভাবে চিন্তাও করতে পারে না, কারণ ওই উপরের আদেশে করতে করতে অভ্যস্ত হয়ে খুব কম জনের পক্ষে এটা সম্ভব হয়। তো আমাদের প্রতিষ্ঠানগুলোর এরকম একটা অবস্থা তৈরি হয়েছে এখন, যে এই যে এখন গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হয়েছে, এখন প্রতিষ্ঠানগুলো তো কাজ করতে পারার একটা প্রক্রিয়া আসার কথা, যেমন বাংলাদেশ ব্যাংক, তারপরে আদালত এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান। কিন্তু ওইটা কিন্তু খুব কঠিন। মানে ওই যে যেভাবে ডিএনএটা যদি ওইভাবে তৈরি হয়ে যায়, উপরে আদেশ ছাড়া আমি কি করে কাজ করবো, আমি কিভাবে স্বাধীন চিন্তা করা কি আমার পক্ষে সম্ভব, এরকম একটা অবস্থা যদি হয়, সেটার একটা আশঙ্কা এখনো পর্যন্ত আছে। এর মধ্যে দুইটা রিপোর্টের কথা আমি এই সরকারকে বিশেষভাবে, আমি আগেও বলেছি, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দুইটা রিপোর্ট গত সরকারের সময় অনেক অনিয়ম দুর্নীতির মধ্যেও বিভিন্ন চাপে বা মুখ রক্ষার জন্য হোক, যে কোনো কারণে হোক, খুব বাড়াবাড়ি হয়ে গেছিল সেজন্য হোক, দুটো তদন্ত কমিটি হয়েছিল। একটা হলো বাংলাদেশ ব্যাংক, মানে এটা একটা অবিশ্বাস্য কিংবা ধরেন এরকম ঘটনা যে ঘটতে পারে, বাংলাদেশ ব্যাংক যে কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংক হবে সবচেয়ে সুরক্ষিত, একেবারে যেখানে ধরেন কোনো ধরনের কোনোভাবেই একেবারে কোনো সব ধরনের কোনো ধরনের সমস্যা থেকে সে উপরে থাকার মতো যা ভাবে করার দরকার সেভাবে করা হবে। সেই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেল, এবং কত টাকা চুরি হইলো এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। এবং বাংলাদেশে এটা নিয়ে আমরা জানতেও পারতাম না হয়তো, যদি শ্রীলঙ্কায় এটার খবরটা প্রকাশিত না হতো। সেখানে প্রকাশিত হল ফিলিপাইনে যদি প্রকাশিত না হইতো, ফিলিপাইনের পত্রিকায় প্রকাশিত না হইলে তারপর আমরা জানতাম না। ফিলিপাইনে প্রকাশিত হয়েছে, ফিলিপাইনের সিনেটে সেটার একটা শুনানি হয়েছে, শুনানি হওয়ার পরে সেখানকার মানুষজনের শাস্তি হয়েছে। বাংলাদেশে তদন্ত কমিটি হইতে অনেক দেরি হলো, তদন্ত কমিটির রিপোর্টও হয়েছে, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্ট কিন্তু পাবলিকলি ডিসকাশন কিংবা সেগুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করা কিছুই হয়নি। এখন পর্যন্ত আমরা জানি না সবচাইতে সেন্সিটিভ জায়গাটা, বাংলাদেশ ব্যাংক থেকে চলে গেল টাকা, কত টাকা, এটা একটা হিসাব বলা হয়, কিন্তু আমরা শুনি সবসময় যে টাকা ফেরত নিয়ে আসা হবে। এটা আমরা গতবারও শুনেছি, এখনো শুনছি, কিন্তু ফেরত নিয়ে আসার চাইতে কত টাকা চলে গেল সেটা এবং কারা এটা করলো এটা তো বেশি গুরুত্বপূর্ণ। সবসময় বলা হয় ফেরত নিয়ে আসা হবে, ফেরত নিয়ে আসার চাইতে, কারণ এটা আরো চলে যেতে পারে। তো সেই জন্য সেই তদন্ত কমিটির রিপোর্টটা আমরা চাই যে এটা জনসমক্ষে আবার আসুক, এবং সেখানে যারা যারা দায়ী ছিল সেগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ পর্যালোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা দরকার। যদি মনে হয় যে তদন্ত যথেষ্ট না, তাহলে তদন্ত আরো করতে হবে। আমি মনে করি যে যারা তদন্ত তখন ছিলেন তারা কেউ কেউ দায়িত্ব নিয়ে কাজ করেছেন। আরেকটা হচ্ছে শেয়ার বাজার নিয়ে যে ছিল, যে তদন্ত কমিটির ইব্রাহিম খালেদ সাহেব করেছিলেন, তো যে কাজগুলো হচ্ছে ওগুলির ভিত্তিতে এখন তো কাজ করতে হবে। আমি এখন মনে করি যে বাংলাদেশ ব্যাংকে এখন যারা অথরিটি আছেন তারা অবিলম্বে বাংলাদেশ ব্যাংকের এই জায়গাটা যদি পরিষ্কার না করেন, তাহলে এটা ভবিষ্যৎ কিভাবে হবে। কারণ বাংলাদেশ ব্যাংকের এখন তো আইটি যেহেতু ব্যবহার করা হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়, সুতরাং সতর্কতা তো আরো অনেক বেশি থাকতে হবে। তো যদি আপনার এই সুড়ঙ্গ পথের সন্ধান দুর্বৃত্তরা জেনে যায় এবং আপনি যদি এটা বন্ধ না করেন, তাহলে তো এটা অব্যাহত থাকবে। এটা হলো এক নাম্বার। আর দুই নম্বর হলো, নিশ্চয়ই আলোচনা হয়েছে এর মধ্যে, যে যেভাবে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দুর্বৃত্তদের দিয়ে ব্যাংক খাতকে এবং আর্থিক খাতকে দূষিত করা হয়েছে বা দখলদারিত্ব করা হয়েছে, সেটার
পুরোপুরি একটা পরিবর্তন দরকার। মানে তার যে ধরেন আইনগত ভাবে পরিচালনা পর্ষদ যেভাবে গঠন করা হয়েছিল, কিংবা ধরেন ভারতে এত বড় একটা দেশ, সেখানে 100টার মতো বোধহয় যে এটা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে হচ্ছে। মোহিত সেন নিজেও স্বীকার করেছেন যে এত ব্যাংকের কোনো দরকার নেই, দরকার নাই, তারপরেও সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থমন্ত্রী বলছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটাই আমার মনে হয় যে খুবই, এটাকে বলা হয় অ্যাবিউজ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এবং অ্যাবিউজ করাটা উদ্দেশ্যমূলক ভাবে করা হয়েছে। ওই ব্যক্তিদের দোষ দিয়ে তো লাভ নাই, ওই ব্যক্তিদের বসানো হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে যাতে পুরো ব্যাংকিং খাতটা কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকে এবং যা খুশি তাই কারণ, নইলে এসালম কিংবা বেক্সিমকো তারা যা খুশি তাই করতে পারে কিভাবে? এটা তো করতে পারে, এবং তাদের পক্ষে যে সমস্ত শিকদার গ্রুপ, এই সমস্ত তারা যে ব্যাংকগুলো দখল করে ফেললো, হাজার হাজার কোটি টাকা নিয়ে নিল। আপনার এসালামের কথা জানেন যে ডেইলি স্টারে তার ব্যাপারে ডিটেইল রিপোর্ট ছাপা হলো যে কত হাজার কোটি টাকা এখান থেকে পাচার করেছে এসালাম গ্রুপ। তার কারণে সাথে সাথে তো দুর্নীতি দমন কমিশন লাফিয়ে পড়ার কথা তদন্ত করার জন্য, উল্টো দেখা গেল ডেইলি স্টারের উপরে চাপ তৈরি হলো, এসালাম গ্রুপের কিছু হলো না। এবং এখন পর্যন্ত এই তদন্তগুলো, এই কাজগুলো খুব সিস্টেমেটিক্যালি প্ল্যান ওয়েতে এখন পর্যন্ত শুরু হয়নি, এগুলি শুরু হওয়া দরকার। এবং ব্যাংকিং খাতে যে সংস্কার, এই সংস্কারের ক্ষেত্রে আমি মনে করি সবসময় একটা IMF এর উপরে নির্ভরশীলতা, ওয়ার্ল্ড ব্যাংকের উপর নির্ভরশীলতা, এটা আমাদের জন্য খুবই আত্মঘাতী হয়েছে এবং নিজেদের যে কনফিডেন্স লেভেল, আত্মবিশ্বাসে, সেটাও অনেকখানি। আপনি ধরেন আমি বহু বছর আগে এটা দিয়ে আমি মনে করি না যে ব্যাংকিং খাত যেভাবে আরো এফিশিয়েন্ট এবং আরো যেভাবে কার্যকর হওয়া উচিত সেটা হয়েছে আমি মনে করি না। এবং সবচাইতে আসলে কেন্দ্রীয় জায়গাটা তো সরকার যদি, যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা জানি, সরকার যদি চায় যে বিশ্ববিদ্যালয় তার দলীয় প্রতিষ্ঠানে পরিণত হবে, তাহলে ওই আইন কানুন দিয়ে তো আসলে কিছু হয় না। ব্যাংকের ক্ষেত্রেও তাই, সরকার যদি চায় যে ব্যাংক তার হবে, এখানে মানুষজন টাকা জমা রাখবে এবং ব্যাংকগুলোর থেকে টাকা পয়সা আমরা নিয়ে আমাদের খুশি মতো বিভিন্ন দেশে নিয়ে যাব। মানে ব্যাংকিং খাত এবং আর্থিক খাতটা আক্ষরিক অর্থে যে বদনামটা বাংলাদেশের উপরে এসেছিল, তলাবিহীন ঝুড়ি, আর্থিক খাত বা ব্যাংকিং খাত আক্ষরিক অর্থে তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। মানে ওইখানে মানুষজন টাকা রাখছে সবাই, আর নিচে তলা নাই, যারা ওইখানে দুর্বৃত্ত বসে আছে, চোর ডাকাত, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে। এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এটা সংস্কার করতে গেলে প্রাতিষ্ঠানিক কাঠামোর সংস্কারের পাশাপাশি আইনগত দিকে যে সমস্ত ত্রুটিগুলি হয়েছিল সেগুলির যে সংস্কার এবং পরিবর্তন দরকার, সেটার ব্যাপারে আমার মনে হয় যে বর্তমান সরকার তারা তো অঙ্গীকার করেছে, প্রতিশ্রুতি দিয়েছে তারা এটা করবে। এবং আশা করি এগুলির সাথে সম্পর্কিত যারা, কিংবা নতুন কোনো লুটেরা গোষ্ঠী, আপনি ধরেন এই যে খেলাফিরিন সরকারি হিসেবে 1 লাখ 1.5 লাখ কোটি টাকা বলা হয়, আসলে 3 লাখ 4 লাখ, যদি মন্দ ঋণ কিংবা যেগুলো একেবারে রাইট অফ করা সেগুলি যদি হিসাব করি তাহলে 4 লাখ কোটি টাকার মতো বেশি হয়ে যায়। এরকম একটা বিপুল সম্পদ চলে যায় যে দেশে শিক্ষার্থে ক্ষেত্রে অর্থ নাই, চিকিৎসা ক্ষেত্রে অর্থ নাই, অথচ হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পার হয়ে যায়। মোহিত সাহেব তো বলেছিলেন 4000 কোটি টাকার কথা তখন বলেছিলেন, যেটা কিছুই না। তো সেখানে আমাদের দেশের ধরেন শিক্ষা, চিকিৎসা কিংবা যোগাযোগ, অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস, এবং শিক্ষকরা প্রাথমিক শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কত ধরনের ক্রাইসিস। তো সুতরাং এগুলোর যে এই এক সময়ের দুর্বৃত্ত, ধরেন সরকার চলে গেছে কিন্তু ওই সিস্টেম এবং ওই লোভ এবং প্রাতিষ্ঠানিক কাঠামোটা তো বলবৎ আছে, পুনরুৎপাদন হইতে পারে আবার। মানে একই লোক অন্য চেহারায়, অন্য নামে আবার একই কাজের মধ্যে আসতে পারে। সেই প্রবণতাটা এখনো আমরা দেখতে পাই এবং তার লক্ষণও কিছু দেখি। তো সেগুলির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। অন্তর্বর্তী সরকারের সাথে যুক্ত যারা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে ব্যাংকিং এবং আর্থিক খাত তলাবিহীন ঝুড়িতে কি কি কারণে পরিণত হয়েছিল, কারা পরিণত করেছিল, এবং তাদের সাথে কার কার যোগসূত্র আছে, কিভাবে কাজগুলি হয়েছিল তার বিস্তারিত প্রকাশ করবেন, এবং এটা যেন পুনরাবৃত্তি না হয় সেটা নিশ্চিত করবেন। এটা ধরেন অন্তর্বর্তী সরকার বলবে যে আমরা তো অস্থায়ী সরকার, আমরা কি করে পারবো, অনেক কিছুই, অনেক খুব স্থায়ী সমাধান অন্তর্বর্তী সরকারের পক্ষে সম্ভব না। কিন্তু
অনেক কিছুর ফাউন্ডেশন, ভিত্তিটা তারা তৈরি করতে পারে। ভিত্তিটা তৈরি করতে পারে প্রাতিষ্ঠানিক আইনগত কাঠামোগুলো ঠিক করে দিয়ে, ব্যক্তিবর্গর ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করে, এবং দৃষ্টান্তমূলক যারা এটার জন্য অপরাধী তাদের দৃষ্টান্তমূলক বা তাদের মানুষের সামনে তাদেরকে উন্মোচিত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মধ্যে দিয়ে এই সরকার ওই ভিত্তিটা তৈরি করতে পারে। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ওইটাই আহ্বান করি যে আগামী যে কয় মাসে আপনারা থাকেন সেই কয় মাসের মধ্যেই আপনারা একটা ওই ভিত্তিটা যদি স্থাপন করেন, এইটা আপনি এই পুরো ব্যাংকিং খাত বা আর্থিক খাতের পরবর্তী যে যাত্রা সেই যাত্রাটাকে সহজ করবে, এবং আপনাদের কথা তখন অর্থনীতিতে সবাই বলবে। সেই আহ্বান রেখে, এবং আমার দেরি হয়েছে সেজন্য দুঃখিত, আমার অবশ্য কিছু করার ছিল না এবং আমি শুনতে পারলাম না, সেই জন্য আমি দুঃখিত। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর নানু মোহাম্মদকে।